আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবলে যে সিন্ডিকেটটা কাজ করে সেই সিন্ডিকেট কিন্তু আরো একবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশ এই মুহূর্তে কিবা মিসেলকে নিয়ে যে ধরনের পরিকল্পনা করছে, সামিত সোমকে নিয়ে যে ধরনের পরিকল্পনা করছে এবং একই সাথে অনেকগুলো প্রবাসী ফুটবলার কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে খেলার জন্য ট্রায়াল দিতে আগামী জুন মাসে বাংলাদেশে আসবে। কিন্তু অলরেডি আমরা যেটা শুনতে পাচ্ছি যে কিবা মিসেলকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না এবং তাকে জাতীয় দলে নেবে না, এই ধরনের একটা আমরা কথাবার্তা কিন্তু শুনতে পাচ্ছি। কিন্তু এই যে সিন্ডিকেটটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, মাঝখানে ফাহমিদুল ইসলামের জন্য বাংলাদেশের দর্শকরা মাঠে নেমেছিল এবং সেখানে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, তাবিদ আওয়ালের সাথে মিটিং পর্যন্ত করেছে। দর্শকরা একটা কথাই বলেছে যে বাংলাদেশকে হচ্ছে একটা সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা চাই এবং যেখানে প্রবাসী হোক বা দেশি হোক, যারা ভালো পারফর্মার তারা জাতীয় দলে সুযোগ পাবে, এই ধরনের একটা স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশের দর্শকরা মাঠে নেমেছিল। কিন্তু এই যে স্লোগানটা যখন শেষ হয়ে গেল, আস্তে আস্তে কিন্তু সেই সিন্ডিকেটটা আবার সক্রিয় হওয়া শুরু করেছে। কারণ কিবা মিসেলকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর জন্য আমরা যারা দর্শকরা রয়েছে তারা কিন্তু ওদের আগ্রহী রয়েছিলাম এবং সেখানে সামিত সোম, হামজা চৌধুরী, কিবা মিসেল এই তিনজনকে মিলে একটা ত্রয়ী তৈরি করার একটা চিন্তাভাবনা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ছিল এবং একই সাথে বাংলাদেশের ফুটবল যারা ভালোবাসে তারা কিন্তু সবাই সুন্দরভাবে একটা পরিকল্পনা ছিল যে এই ত্রয়ীকে আমরা মাঠে রিসিভ করব, এই ত্রয়ী বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। কিন্তু ফাহাদ করিম গতকালকে একটা গণমাধ্যমে তিনি বলেছেন যে কিবা মিসেলকে এই মুহূর্তে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না, তাকে হচ্ছে আন্ডার-20 দলের জন্য বিবেচনা করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যে লেভেলে ফুটবলটা খেলে, ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড টায়ারের সান্ডারল্যান্ড দলের তিনি বয়সভিত্তিক দলে এই মুহূর্তে খেলছেন এবং তিনি একজন উদীয়মান তারকা এবং তার প্রতিভা সম্পর্কে এখন পর্যন্ত আমরা যতগুলো ফুটেজ দেখেছি বা তার অ্যাবিলিটি সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, তাতে করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে টপ ফুটবলার রয়েছে তাদের চাইতে অ্যাটলিস্ট অনেক বেশি বেটার খেলবে এবং সেখানে আপনি মিডফিল্ডে আরও দুইজনকে অ্যাড করতে যাচ্ছেন, তার মধ্যে হামজা চৌধুরী আছে, সামিত সোম আছে। সো এই যে দুইজন অলরেডি অ্যাড হয়ে যাবে, সেখানে যদি কিবা মিসেলকে অ্যাড করানো যায় তাহলে কিন্তু মিডফিল্ডের যে একটা আধিপত্য বা মিডফিল্ডের যে একটা কন্ট্রোল সেটা কিন্তু বাংলাদেশের সাথে সবসময় থাকবে। কিন্তু সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাচ্ছে না যে কিবা মিসেল এখন জাতীয় দলে খেলুক। ওই ফাইন, আমি একটা কথা বলি যে কোনো প্রবাসী ফুটবলার আসলে তাকে ট্রায়ালের মাধ্যমে জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত, ট্রায়াল না দিয়ে তাকে আসলে জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত না। প্রবাসী ফুটবলার নামের যে একটা ট্যাগলাইন, সেই ট্যাগলাইন থাকলে যে তাকে জাতীয় দলে খেলানো হবে, সেটার বিপক্ষে আমি নিজেও ট্রায়াল দেওয়ার পরে হয়তো তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা উচিত। কিন্তু কিবা মিসেলের ব্যাপারে আমার মনে হয় না যে তাকে এক্সট্রা করে কোনো ট্রায়াল দিতে হবে, কারণ তার যে অ্যাবিলিটি রয়েছে এবং একই সাথে তার যে খেলার ধরন সব কিছু মিলে তিনি যে পজিশনে খেলবে সেই পজিশনে হয়তো এই মুহূর্তে আছে সোহেল রানা, আছে সোহেল রানা জুনিয়র রয়েছে, শেখ মুরসালিন রয়েছে, চন্দন রয় রয়েছে বা মুজিবুর রহমান জনি রয়েছে। সো এই যে কিছু প্লেয়ার, এই সবগুলো প্লেয়ার কিন্তু বসুন্ধরা কিংসে খেলে এবং বসুন্ধরা কিংস কিন্তু সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করে যাচ্ছে। সেখানে ইমরুল হাসান তিনি যেভাবে মানুষকে একদম মানে ভুলভাল বুঝিয়ে কিবা মিসেলের আলোচনাটা সামনে নিয়ে আসার পরে তিনি অনেকটাই পরিষ্কার করতে পেরেছেন যে তিনি সিন্ডিকেটের পক্ষে না, তিনি সিন্ডিকেটের বিপক্ষে। কিন্তু যখন কিবা মিসেল তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরোটাই রাজি আছে, তার জন্য পাসপোর্টের কাজ হচ্ছে, ঠিক সেই সময় কিবা মিসেলকে একদম খুবই সুপরিকল্পিতভাবে তাকে আন্ডার-23 দলে পাঠানোর জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে এবং একই সাথে বাংলাদেশ আন্ডার-23 দলের দায়িত্ব হাবের কাবরেরা তিনি নিজে পালন করবে, এই ধরনের একটা গুঞ্জন কিন্তু ফুটবল পারে আছে। কিন্তু আমরা যতটুকু জানি যে বাংলাদেশ জাতীয় দলকে যিনি আসলে কোনো কিছু দিতে পারেনি বা তার মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল যে কোনো কিছু অর্জন করেছে বা কোনো কোনো উপকৃত হয়েছে বা তার কোচিংয়ে বাংলাদেশ ফুটবল একদম খুবই ভালো খেলেছে, এরকম কিন্তু কোনো উদাহরণ নাই। বাট তাকে আন্ডার-20 দলের দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করবে। আমার কথা হচ্ছে যে পুরো পৃথিবীতে এরকম কোনো কোচ আছে কিনা যে জাতীয় দলের কোচ তিনি আন্ডার-20 দলে কোচ হিসেবে কাজ করবে? হ্যাঁ, কাজ করতে পারে, তিনি যদি ওই রকমের কোয়ালিটি সম্পন্ন কোনো কোচ হয় তাহলে তাকে দিয়ে দুইটা দল একসাথে ম্যানেজ করানো যায়। বাট এই ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে নিতে যাচ্ছে, সেটা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য কোনো অংশে ভালো কাজ হবে না। এবং তারা যেভাবে পরিকল্পনা করেছে যে আন্ডার-20 দলে কিবা মিসেলকে খেলাবে বা আরও যারা প্রবাসী ফুটবলার রয়েছে তাদেরকেও কিন্তু আন্ডার-20 দলে খেলানোর একটা পরিকল্পনা করছে এবং সেই তালিকায় রয়েছে আমাদের সবার প্রিয় ফাহমিদুল ইসলাম। এবং ফাহমিদুল ইসলামকে নিয়ে কোচ ডিরেক্টলি বলেছে, যেমন হচ্ছে মাঝখানে বাফুফের একটা মিটিংয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে ইন্ডিয়ার বিপক্ষে যে বাংলাদেশ ড্র করলো, এটার পিছনে আসলে মেইন কারণটাকেই আর ফাহমিদুল ইসলামকে কেন বাদ দেওয়া হলো। তখন তিনি বলেছিলেন যে ফাহমিদুল ইসলামকে নেক্সট যে ক্যাম্পটা করা হবে তখন তাকে ডাকা হবে এবং তাকে দেখা হবে, দেখার পরে যদি মনে হয় যে তিনি খেলার জন্য প্রস্তুত আছে তাহলে তাকে আন্ডার-23 দলে খেলানো হবে। কিন্তু তাকে যে জাতীয় দলে খেলানো হবে সেটা কিন্তু কোচ একবারের জন্য বলেনি। তো এই মুহূর্তে কিবা মিসেল এবং একই সাথে ফাহমিদুল ইসলাম এই দুইজনকে কিন্তু সুপরিকল্পিতভাবে তাদেরকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে, কারণ তারা যে পজিশনে ফুটবলটা খেলে, প্রথমত মোহাম্মদ ফাহিম ফয়সাল
তিনি যে পজিশনে ফুটবল খেলে তার জায়গায় হচ্ছে ফাহমিদুল ইসলাম, তিনি ওয়েল সেটেড একজন প্লেয়ার হবে এবং তার স্পিড রয়েছে। তার স্পিডের সাথে যদি রাকিব হোসেন তিনি যদি সেই স্পিডটা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ অ্যাটাকেও কিন্তু খুব ভালো ফুটবল খেলতে পারবে। এবং একই সাথে যেখানে আসলে বাংলাদেশের সবচাইতে বেশি দুর্বলতার জায়গা সেটা হচ্ছে ভালো মানের একজন অ্যাটাকিং মিডফিল্ডার নেই, এবং সেখানে খেলানো হয় সোহেল রানা জুনিয়রকে, সোহেল রানা সিনিয়রকে, শেখ মুরসালিনকে, চন্দন রায়, এদের মতো প্লেয়ার কিন্তু সেই পজিশনে খেলে থাকে এবং সবগুলো প্লেয়ার কিন্তু বসুন্ধরা কিংসের। এখন যদি সামিদ সোম, হামজা চৌধুরী, কিবো মিসেল, ফাহমিদুল ইসলাম এই চারজন যদি বাংলাদেশের একাদশে চান্স পায় তাহলে কিন্তু যে চারজন যাদের জায়গায় চান্স পাবে সবাই কিন্তু বসুন্ধরা কিংসের প্লেয়ার। যেমন যদি ফাহমিদুল ইসলামকে একাদশে জায়গা দিতে হয় তাহলে ফাহিম ফয়সাল তিনি একাদশ থেকে ড্রপড হয়ে যাবেন। যদি অ্যাটাকিং মিডফিল্ডারে কিবো মিসেলকে জায়গা দিতে হয় তাহলে কিন্তু সেখানে শেখ মুরসালিন, জনি বা মুজিবুর রহমান জনি বা সেখানে চন্দন রয়, সোহেল রানা জুনিয়র, সোহেল রানা সিনিয়র এদের জায়গায় কিন্তু সেখানে হারাবে। সো বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে একটা সিন্ডিকেট রয়েছে সেটা কিন্তু খুব জোরে সোরে চেষ্টা করছে যে এই দুইটা প্লেয়ারের জন্য জাতীয় দলে কোনোভাবে চান্স না পায়। এবং একই সাথে কিছু সিনিয়র ফুটবলার রয়েছে, এর মধ্যে সোহেল রানা সিনিয়র, তপু বর্মন, সাদউদ্দিন এবং একই সাথে আরও অনেকগুলো লর্ড প্লেয়ার আছে যাদের নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না, যারা আসলে নামের ভরে খেলতে চায়। যেমনটা হচ্ছে সোহেল রানা সিনিয়র, তার মাঠের ভিতরে কোনো ধরনের পারফরমেন্স তিনি করতে পারে না, শুধুমাত্র তার নামের বিচারে বা তিনি বসুন্ধরা কিংসে খেলে এই বিচারে তিনি কিন্তু মাঠের মধ্যে খেলতে থাকেন এবং তিনি পুরোটা বছর ধরে তিনি অটোমেটিক চয়েস হিসেবে খেলেন। কখনো কখনো তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন, কখনো তিনি ফ্রি কিক নিতে যান, কখনো তিনি কর্নার কিক নিতে যান। সো এই যে দলের মধ্যে একটা আধিপত্য, কোনো পারফরমেন্স না করে অটোমেটিক চয়েস হওয়া, এটা কিন্তু ভাই একটা সিন্ডিকেটের অংশ। ফাহিম ফয়সাল যিনি আসলে গোল মিসে একটা মেশিন তিনি, এবং এখন পর্যন্ত তো ইন্ডিয়ার বিপক্ষেও তিনি সহজ সুযোগ মিস করেছে এবং এর আগে যে দলগুলোর সাথেই বাংলাদেশ ফুটবল খেলেছে সেখানেও কিন্তু তিনি খুব সুন্দর সুন্দর সুযোগগুলো নষ্ট করেছে। রাকিব হোসেন তিনি অনেক গোল মিস করেন, তিনি 4-5 বছরে মাত্র 4টা গোল করেছে, সেখানে তপু বর্মনের গোল তার চেয়ে বেশি আছে। সো রাকিব হোসেনকে হচ্ছে প্রপারলি পাস দেওয়া বা তাকে প্রপারলি খেলা বা তাকে প্রপারলি ইউজ করা সেটা হয়তো কোচ করতে পারেনি, বা কোচ করতে চাইলেও মাঠের ফুটবলাররা তাকে ওইভাবে সাপোর্ট করতে পারেনি, দ্যাটস ওয়াই তিনি কিন্তু ওইভাবে ইফেক্টিভ হতে পারেনি। সো এটা কিন্তু আসলে রাকিবের দোষ না, এটা হচ্ছে দোষ বাংলাদেশি ফুটবলের যারা মিডফিল্ডটা কন্ট্রোল করে। সো এখানে মিডফিল্ডে কারা খেলছে, সেখানে মিডফিল্ডে খেলেছে মোহাম্মদ হৃদয়, তিনি আসলে ডিফেন্সিভ মিডে খেলে গেছেন, এবং মাঝখানে খেলেছেন সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র, মুজিবুর রহমান জনি, এরাই কিন্তু মিডফিল্ডটা কন্ট্রোল করেছে। সো এদের মাধ্যমে রাকিব হোসেন তিনি কতটুকু সাফল্য পেয়েছে বা এদের থেকে কতটুকু থ্রু পাস পেয়েছে সেটা কিন্তু একটাবারের জন্য পায়নি। এবং একই সাথে বাংলাদেশ যখন অপোনেন্টের সাথে খেলে তখন কিন্তু রাকিব মেইন টার্গেট থাকে অপোনেন্ট দলের, সো তাকে কিন্তু ওইভাবে আটকে ফেলে, তখন আসলে তার জায়গাটা ব্লক হয়ে যায় এবং তিনি সেখান থেকে গোল করতে পারেন। এটা হচ্ছে তার দোষ না, এখানে দোষ হচ্ছে তাকে বলটা ঠিকঠাক মতো সাপ্লাই দিতে পারছে কিনা। সো এই যে টোটাল একটা প্রসেসের মধ্য দিয়ে আমরা দুইটা বিদেশি প্লেয়ারকে একদম বাংলাদেশে খেলানোর জন্য রাজি করলাম এবং শেষ পর্যন্ত সিন্ডিকেটের কাছে তারা হেরে যাচ্ছে এবং তাদেরকে বাংলাদেশের জার্সিতে আমরা পাচ্ছি না, এটা ভাই কোনোভাবেই মানা যায় না। আমাদের উচিত আরও একবার মাঠে নামা, আরও একবার সিন্ডিকেটের বিপক্ষে মাঠে নামে এবং সিন্ডিকেটকে হটিয়ে বাংলাদেশ ফুটবলকে টিকে রাখে, এই ধরনের একটা স্লোগান নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হতে হবে আমাদের। কারণ এই ধরনের একটা পরিকল্পনা এই মুহূর্তে হচ্ছে যে কিবো মিসেল এবং ফাহমিদুল ইসলাম এই দুজনকে আন্ডার-23 দলে খেলানো এবং জাতীয় দলে তাদেরকে এখনই চান্স দেওয়ার পক্ষে নয় খাবির কাবরেরা। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।